হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা 2025 সালের মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপারের ভূগোল বিষয়ের সেট নাম্বার 4 সম্পর্কে বিস্তারিতভাবে জানব। এর আগে আমরা সেট নাম্বার 1 57, সেট নাম্বার 2 87, সেট নাম্বার 3 108 108 জেনেছি। আজকে আমরা 130 পেজ সম্পর্কে জানব। জিওগ্রাফি দেখতে পাচ্ছেন। বিভাগ ক, বিকল্পগুলি থেকে সঠিক উত্তর নির্বাচন করে লেখো। 14টি আসবে, 14টি করতে হবে। বহির্জাত প্রক্রিয়ার শক্তির মূল উৎস হলো সূর্য নাকি নদী নাকি বায়ু নাকি হিমবাহ। তো সঠিক উত্তর সূর্য। যদি বহির্জাত প্রক্রিয়ার মূল উপাদান বলতো সেক্ষেত্রে নদী হতো, মনে রাখবে। যদি উপাদান বলে তাহলে যে বহির্জাত প্রক্রিয়ার যতগুলি উপাদান হিমবাহ বায়ু নদী রয়েছে তার মধ্যে নদী হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ উপাদান। আর বহির্জাত প্রক্রিয়ার মূল উৎস যদি বলে উৎপত্তি তাহলে সূর্য, মনে রাখবে। 2 নম্বর দাগে বলা হয়েছে নদীর গতিবেগ দ্বিগুণ বেড়ে গেলে তার বহন ক্ষমতা বাড়ে 7 গুণ নাকি 2 গুণ নাকি 6 গুণ নাকি 64 গুণ। তো টু দি পাওয়ার 6 হিসাবে 64 গুণ হয়। তো নদীর গতিবেগ দ্বিগুণ হলে তার বহন ক্ষমতা 64 গুণ বৃদ্ধি পায়। 3 নম্বর দাগে বলা হয়েছে এল নিনোর আবির্ভাব হয় আটলান্টিক মহাসাগরে নাকি ভারত মহাসাগরে নাকি প্রশান্ত না কুমেরু মহাসাগরে। তো সঠিক উত্তর হলো প্রশান্ত মহাসাগর, মনে রাখবে। তারপর 4 নম্বর দাগে বলা হয়েছে উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায় বায়ুমণ্ডলের যে স্তরে, সেটি হলো অ্যাস্ট্রোস্ফিয়ার নাকি ট্রোপোস্ফিয়ার নাকি মেসোস্ফিয়ার নাকি আয়নোস্ফিয়ার। আমরা জানি উল্কাপিণ্ড মেসোস্ফিয়ারেই পুড়ে ছাই হয়ে যায়, কারণ -93 ডিগ্রি তাপমাত্রা বিরাজ করে। তারপরে পরের প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি 1.5 দাগে পৃথিবী সূর্য ও চাঁদের এক সরলরেখায় অবস্থানকে বলে সিজিগি নাকি পিরিজি নাকি অ্যাপোজি নাকি অপসূর। তো পৃথিবী সূর্য চাঁদ যখন 180 ডিগ্রি সরলরেখায় অবস্থান করে তখন তাকে সিজিগি বলা হয়। তারপর 6 নম্বর দাগে বলা হয়েছে সমুদ্র স্রোত সৃষ্টিতে সব থেকে বেশি প্রভাব বিস্তার করে সাময়িক বায়ু নাকি নিহত বায়ু নাকি স্থানীয় বায়ু নাকি আকস্মিক বায়ু। তো সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণই হচ্ছে নিহত বায়ু, মনে রাখবে। 7 নম্বর দাগে বলা হয়েছে একটি জৈব ভঙ্গুর বর্জ্য হলো কাঁচ, প্লাস্টিক নাকি কাগজ নাকি পারদ। তো জৈব ভঙ্গুর যেটি পচে যাবে, জৈব ভঙ্গুর পচে গেলে সেটা এখানে একমাত্র কাজও পচবে না, প্লাস্টিকও পচবে না, পারদও পচবে না। তো সঠিক উত্তর কাগজ। তারপরে ভারত ও পাকিস্তানের সীমানা নির্দেশকারী রেখাটি হলো ম্যাকমোহন লাইন নাকি র্যাডক্লিফ লাইন নাকি ডুরান্ড লাইন নাকি কোনোটি নয়। তো ভারত পাকিস্তানের মধ্যে যে সীমারেখা রয়েছে তার নাম হচ্ছে র্যাডক্লিফ লাইন, ভারত চীন বললে ম্যাকমোহন লাইন এবং ভারত আফগানিস্তান বললে ডুরান্ড লাইন। তো এখানে ভারত পাকিস্তান বলার কারণে র্যাডক্লিফ লাইন সঠিক উত্তর। 9 নম্বর দাগে বলা হয়েছে ভারতের সর্বাধিক প্রচলিত জলসেচ পদ্ধতি হলো, অর্থাৎ ভারতের সর্বাধিক যে বেশি জলসেচ করা হয় সেই পদ্ধতির নাম কি। তো সেই পদ্ধতির নাম কূপ, নলকূপ নাকি খাল নাকি জলাশয় নাকি ফোয়ারা। তো সব থেকে যে বেশি হয় সেটি হলো কূপ ও নলকূপ পদ্ধতি। তারপরে 10 নম্বর দাগে বলা হয়েছে ভারতে কোন প্রকার অরণ্যের পরিমাণ সর্বাধিক, আর্দ্র পর্ণমোচী না শুষ্ক পর্ণমোচী না ক্রান্তীয় পর্ণমোচী নাকি ম্যানগ্রোভ। তো ভারতে যেটা সব থেকে বেশি অরণ্য রয়েছে তার নাম হচ্ছে শুষ্ক পর্ণমোচী, মনে রাখবে। তারপর 11 নম্বর দাগে বলা হয়েছে ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হলো এভারেস্ট নাকি কাঞ্চনজঙ্ঘা নাকি K2 নাকি সান্দাকফু। তো এখানে সঠিক উত্তর হবে কাঞ্চনজঙ্ঘা। ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ বলেছে, সেক্ষেত্রে কাঞ্চনজঙ্ঘা সঠিক উত্তর। তারপরে 12 নম্বর দাগে বলা হয়েছে সোনালী তন্তু বলা হয় যে ফসলকে, সেটি হলো কার্পাস নাকি পাট নাকি চা নাকি কফি। তো সোনালী তন্তু বলা হয় পাটকে, মনে রাখবে, পাট সঠিক উত্তর। 13 নম্বর দাগে বলা হয়েছে ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্প কেন্দ্রটি হলো ট্রম্বে নাকি জামনগর নাকি হলদিয়া নাকি কয়ালি। তো সঠিক উত্তর এখানে জামনগর। ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্প কেন্দ্রের নাম জামনগর। তারপরে 14 নম্বর দাগে বলা হয়েছে মিলিয়ন সিটি অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার বিস্তৃতি 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি নাকি 1 ডিগ্রি ইন্টু 1 ডিগ্রি নাকি 2 ডিগ্রি ইন্টু 2 ডিগ্রি নাকি 3 ডিগ্রি ইন্টু 3 ডিগ্রি। তো সঠিক উত্তর মিলিয়ন সিট এবং অক্ষরেখা আর দ্রাঘিমা রেখার যে বিস্তার হয় তার বিস্তার কিন্তু 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি হয়। মিলিয়ন সিটে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার কথা বললেই 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি। তারপরে বিভাগ খতে চলে যাব। বিভাগ খতে বলা হয়েছে শুদ্ধ হলে সু লিখবে, অশুদ্ধ হলে অ লিখবে। তো এক্ষেত্রে আমি যেটি শুদ্ধ সেটিতে টিক চিহ্ন দিব আর যেটি অশুদ্ধ সেটিতে করজ চিহ্ন দিব। যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও, তোমরা অবশ্যই সবগুলোই করবে। 2-এর 1 দাগে বলা হচ্ছে বিভিন্ন প্রকার বহির্জাত শক্তির দ্বারা ভূমিভাগের সমতলীকরণ ঘটলে তাকে পর্যায়ন বলে। অবশ্যই আমরা জানি যে ক্ষয় বহন ও সঞ্চয় কাজের মধ্যে ভূমির মধ্যে ভারসাম্য বা সমতলীকরণ ফিরে আসে, তাকে পর্যায়ন বলে। এই প্রশ্নটির টেস্ট পেপারে বারবার দেখতে পাচ্ছি, প্রত্যেকটা টেস্ট পেপারেই রয়েছে 1 2 3 4 নম্বর সেটেও এই প্রশ্নটি থাকলো। এই পর্যায়ন কাকে বলে, 2-এ হোক বা 1-এ হোক, সত্য মিথ্যা যাই হোক না কেন কিন্তু আসতে চলেছে এই প্রশ্নটি।
তো সঠিক উত্তর এটি, টিক চিহ্ন দিলাম। তারপরে 2 নম্বর দাগে বলা হচ্ছে নীল নদীর মোহনায় পাখির পা আকৃতির বদ্বীপ দেখা যায়। কখনো নয়, মিসিসিপি মিশরি নদীর বদ্বীপে আমরা পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ দেখতে পাই। এখানে নীল নদ দেওয়ার কারণে কিন্তু এটি মিথ্যা। তারপরে 3 নম্বর দাগে বলা হচ্ছে হিমালয়ের নীলকণ্ঠ শৃঙ্গটি একটি পিরামিড চূড়ার উদাহরণ। অবশ্যই পিরামিড চূড়া কাকে বলে, সেই পিরামিড চূড়ার একটি অন্যতম উদাহরণ ভারতের ম্যাটারহর্ন এবং হিমালয়ের নীলকণ্ঠ। তো এক্ষেত্রে এটি সঠিক, সত্য। তারপরে লালিনা হলো এল নিনোর বিপরীত অবস্থা। অবশ্যই লালিনা মানে ছোট্ট বালিকা বা শান্ত বালিকা, আর এল নিনো হচ্ছে যীশুখ্রিস্ট বা দুরন্ত বালক। তো এক্ষেত্রে এল নিনোর বিপরীত অবস্থা লালিনা, অবশ্যই। তো এক্ষেত্রে এটি সঠিক, সত্য। তারপরে 5 নম্বর দাগে বলা হচ্ছে গৌণ জোয়ার সৃষ্টি শক্তি হলো বিকর্ষণ বল। বিকর্ষণ বল নয়, আকর্ষণ বল হবে। তো এখানে এটা মিথ্যা। তারপরে 6 নম্বর দাগে বলা হচ্ছে শিবালিক ও হিমালয়ের মাঝে সংকীর্ণ উপত্যকাকে তাল বলে। কখনোই বলে না তাল, এটা ভুল। শিবালিক এবং হিমাদ্রি যদি দিত তাহলে দুন হতো। 7 নম্বর দাগে বলা হচ্ছে উত্তর পশ্চিম ভারতে শীতকালে বৃষ্টির কারণ হলো পশ্চিমী ঝঞ্ঝা। অবশ্যই এটি সঠিক। তো এটি টিক চিহ্ন দেওয়া হলো। তো মনে রাখবে, যেটি শুদ্ধ হবে সেটিতে সুলিখত হবে, যেটি অশুদ্ধ হবে সেক্ষেত্রে অলিখত হবে। এবার 2-2 দাগে শূন্য স্থান রয়েছে যে কোনো 6টি। ড্যাশ 2-2 এক দাগে ড্যাশ রয়েছে। ড্যাশ স্তরকে বলা হয় প্রাকৃতিক সৌরপর্দা বা পৃথিবীর রক্ষা কবচ বা পৃথিবীর ছাতা, যাই দিক না কেন এই জায়গাটায়। তো ওজোন স্তর, ওজোন স্তরের সংকেত O3, আমি O3 সংক্ষেপে লিখেছি। ওজোন স্তরকে বলা হয় প্রাকৃতিক সৌরপর্দা বা প্রাকৃতিক ছাতা বা পৃথিবীর রক্ষা কবচ। মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2-2 দাগে বলা হয়েছে মরু অঞ্চলে শুষ্ক অগভীর নদী খাতকে ড্যাশ বলে। তো ওয়াদি বলা হয়, ওয়াদি। মনে রাখবে, মরু অঞ্চলে শুষ্ক অগভীর খাত রয়েছে, তার নাম ওয়াদি। 3 দাগে বলা হয়েছে পৃথিবীর বৃহত্তম সামুদ্রিক মগ্নচড়া হলো ড্যাশ গ্র্যান্ড ব্যাংক। গ্র্যান্ড ব্যাংক হলো সামুদ্রিক মগ্নচড়া পৃথিবীর সব থেকে বৃহত্তম। 4 নম্বর দাগে বলা হয়েছে জীবাণুর দ্বারা বর্জ্য পদার্থের বিয়োজনকে বলে ড্যাশ। তো কম্পোস্টিং বলা হয়। জীবাণু দ্বারা, পোকামাকড় দ্বারা যখন বর্জ্য পদার্থকে পচানো হয় তখন তাকে কম্পোস্টিং বলা হয়। 5 নম্বর দাগে বলা হচ্ছে ভারতের কফি গবেষণা কেন্দ্রটির নাম কি। তো ভারতের কফি গবেষণা কেন্দ্রটির নাম হচ্ছে চিকমাগালুর, চিকমাগালুর। মনে রাখবে। 6 নম্বর দাগে বৃষ্টির জল সংরক্ষণে অগ্রণী রাজ্যটি হলো ড্যাশ। তো ভারতের যে বৃষ্টির জল সংরক্ষণে 28টি অঙ্গরাজ্যের মধ্যে সব থেকে অগ্রণী ভূমিকা পালন করে তামিলনাড়ু রাজ্য। ভারতের দক্ষিণ ভারতে তামিলনাড়ু রাজ্যে এই বৃষ্টির জল ধরে রেখে সেই জলকে ব্যবহার করে চাষবাস করা হয়। 7 নম্বর দাগে বলেছে ভারতের সর্বাধিক অরণ্যাবৃত রাজ্য হলো এমপি। এমপি মানে মধ্যপ্রদেশ। মনে রাখবে, ভারতের যে মাঝখানের রাজ্য মধ্যপ্রদেশ, সেই মধ্যপ্রদেশ রাজ্যে সব থেকে অরণ্য বেশি রয়েছে পরিমাণের দিক দিয়ে, আয়তনে। তারপর 2-3 দাগে বলা হয়েছে 2-1টি শব্দে উত্তর দাও এক কথায়, অর্থাৎ 6টা লিখতে হবে। মনে রাখবে, 2-3 এক দাগে কোন তিথিতে জোয়ারের প্রাবল্য সব থেকে বেশি। তো অষ্টমী তিথিতে জোয়ারের প্রাবল্য সব থেকে বেশি হয়। 2 নম্বর দাগে পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ কত শতাংশ। মনে রাখবে 34% বা 34%। আর কার্যকরী সৌর বিকিরণের পরিমাণ 66%। টোটাল 100%, তার মধ্যে অ্যালবেডো 34%। মনে রাখবে। 2-3 দাগে বলা হয়েছে একটি ল্যান্ডফিল গ্যাসের নাম লেখো। তো CS4, আমি সংকেতটা লিখেছি। CS4 এর সংকেত হচ্ছে মিথেনের সংকেত। মিথেন লিখতে পারো বা সংকেত CS4 লিখলেও তোমরা নাম্বার পাবে। একটি ল্যান্ডফিল গ্যাস হলো CS4 বা মিথেন। তারপর ভারতের বৃহত্তম বেসরকারি লৌহ ইস্পাত কেন্দ্রের নাম হচ্ছে টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। সংক্ষেপে এখানে টিসকো লেখা হয়েছে। যে ভারতের বৃহত্তম বেসরকারি লৌহ ইস্পাত কেন্দ্রটির নাম কি। তো টিসকো। টিসকোর ফুল ফর্ম কি, টাটা আয়রন স্টিল অ্যান্ড কোম্পানি। মনে রাখবে। তারপরে 6 নম্বর দাগে বলা হয়েছে ভারতের আদমশুমারি অনুযায়ী শহরের ন্যূনতম জনসংখ্যা কত হতে হয়। তো ভারতের আদমশুমারি অনুযায়ী কোনো যদি শহর নামে পরিগণিত হয়, সেই শহরের জনসংখ্যা কমপক্ষে 5000 হতে হবে, তবেই সেটি শহরে পরিগণিত হবে বা শহরের নামকরণ পাবে। তো 5000 সঠিক উত্তর। তারপর 7 নম্বর দাগে বলা হয়েছে ভারতের উন্নয়নের জীবনরেখা বলা হয় কোন পরিবহন পথকে। তো ভারতের উন্নয়নের জীবনরেখা বলা হয় সড়ক পথকে না জলপথকে। তো জলপথ হচ্ছে ভারতের জীবনরেখার অন্যতম হাতিয়ার। জলপথ সঠিক উত্তর। তারপর ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম কি। তো ইসরো। মনে রাখবে, ইসরো খুবই গুরুত্বপূর্ণ। চন্দ্রযান 3 সাফল্য পেয়েছে ইসরো সংস্থা। তারপর বাম দিকের সাথে ডান দিক মিলিয়ে লেখো। 4টি আসবে, 4টি করতে হবে। মানাপাস, মানাপাস কি ভারতের সর্বোচ্চ গিরিপথ। তো 3, এখানে 3 হবে সঠিক উত্তর। তারপরে থাঞ্জাভুর, থাঞ্জাভুর হবে
কি বললাম, মানাপাস হচ্ছে ভারতের সর্বোচ্চ গিরিপথ, থাঞ্জাভুর হলো দক্ষিণ ভারতের ধানভান্ডার, আর সোনালী চতুর্ভুজ দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতাকে যে সড়ক পথের মাধ্যমে যুক্ত করা হয় তাকে সোনালী চতুর্ভুজ বলা হয়। তারপর স্পোর্ট হচ্ছে ফ্রান্স, মনে রাখবে। তাহলে কি হলো, 3, প্রথমটা 3 হলো, তারপরটা 2 নম্বরটা 4, সোনালী চতুর্ভুজটা হবে 2, আর স্পট হবে 1। তো এরকমভাবে তোমরা মিলিয়ে লিখবে। এই ছিল আজকের সমাধান 130-31 পেজের। ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে এবং ফারুক স্টাডি চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরের ক্লাসে।